ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একই রায় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 2 উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি। 3 বাংলা নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। 4 সতীদাহ রদ আইন পাশ করেন উইলিয়াম বেন্টিক। 5 হুল শব্দের অর্থ বিদ্রোহ। 6 নীলদর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। 7 ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 8 বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন লর্ড কার্জন। 9 তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। 10 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র হন চিত্তরঞ্জন দাস। 11 আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন স্যার সৈয়দ আহমেদ। 12 পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন চৌধুরী রহমত আলী। 13 স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন বি.আর. আম্বেদকর। 14 আধুনিক ভারতের সবথেকে বড় কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল তেলেঙ্গানায়। 2 এর রায় বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন লর্ড কর্নওয়ালিস। 2 অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। 3 গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 কোন দিনটি সিঙ্গুর দিবস হিসাবে পালিত হয় 14 সেপ্টেম্বর। 5 কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল যুগান্তর। এরপরে আছে স্তম্ভ মেলানো। 6 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা পুনর্বিবাহ। 7 তিতুমির হচ্ছে বারাসাত বিদ্রোহ। 8 বিরসা মুন্ডা উলগুলান। 9 বিনয় বসু অলিন্দ অভিযান। 10 এ.কে ফজলুল হক কৃষক প্রজা পার্টি। 11তে আছে সত্য ঠিক ভুল আর কি। 11তে বলেছে পঞ্চায়েত ব্যবস্থায় 4টি স্তর আছে ভুল 3টি। 12 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানরা শিক্ষা চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল ঠিক। 13 নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন ভুল। 14তে শূন্যস্থান পূরণ রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। 15 চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 16 মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলা হয়। 17 জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 18তে বেমানান মাদ্রাজ বোম্বাই কলকাতা পাঞ্জাব। 19 লালা রাজপথ রায় বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল দাদাভাই নৌরোজি। 20 রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল। 3 এর রায়তে বলেছে কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1817 খ্রিস্টাব্দে মহাত্মা ডেভিড হেয়ারের উদ্যোগে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তার মানে 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2 দিয়েছে মেকলে মিনিট কি লিখবে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। সেই প্রতিবেদনে মেকলে বলেন ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি আদর্শ নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ। এমনটাই আশা করেছিলেন মেকলে। তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিলেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষা চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত আর তাদের হাত ধরেই উপনিবেশ হিসাবে ভারতে আধুনিকতা আসবে। সে কারণেই তার প্রতিবেদনে মেকলে ভারতের প্রচলিত জ্ঞান চর্চাকে হেয় করেছিলেন। 2তে বলেছে স্বরাজপন্থী কাদের বলা হয়। স্বরাজপন্থী কাদের বলা হয় এখান থেকে শুধু এইটুখানি লিখবে যে অহিংস অসহযোগ আন্দোলনের ব্যর্থতা ও গান্ধীজির জেল হওয়ার ফলে কংগ্রেস সংগঠনের মধ্যে বিবাদ তৈরি হয় এবং চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি হয়। এই দলের অনুগামীদের স্বরাজপন্থী বলা হতো। 4তে দিয়েছে র্যাডক্লিফ আইন কি লিখবে ভারত পাকিস্তান সীমান্ত র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। স্যার র্যাডক্লিফ অতি অল্প সময়ের মধ্যে ভারত বিভাজনের মানচিত্র তৈরি করেছিলেন, তবে এতে অনেক ত্রুটি ছিল কারণ ভারতের ভৌগোলিক অবস্থা সম্পর্কে র্যাডক্লিফের কোনো প্রত্যক্ষ ধারণা ছিল না এবং সাধারণ মানুষের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়নি। 5-এ দিয়েছে পণ্ডিতা রমাবাই কে ছিলেন। পণ্ডিতা রমাবাই বিখ্যাত কেন এটা লিখবে যে 19 শতকে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে পশ্চিম ভারতের ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রমাবাইয়ের ভূমিকা উল্লেখযোগ্য। প্রাচীন ভারতীয় শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান ছিল। বিধবা মহিলাদের থাকা আর পড়াশোনার জন্য তিনি একটি আশ্রম তৈরি করেন। 6তে বলেছে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়।
খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হতো। খান আব্দুল গফর খান ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন করেছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো। তার নেতৃত্বে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে আইন অমান্য আন্দোলন প্রবল আকার ধারণ করেছিল। সাথে দিয়েছে রাওলাট আইন কি। রাওলাট আইন কি বলেছে, শুধু এখান থেকে এই পর্যন্ত বলবে, ধারাগুলো বলার দরকার নেই। ওটা বললে পুরোটা 3 মার্কের যদি হয় তাহলে বলবে, আর যদি এখানে শুধু বলেছে 2 মার্কের। রাওলাট আইন কি। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারত রক্ষা আইন চালু ছিল। যুদ্ধ শেষে এই আইনের মেয়াদ শেষ হয়। যুদ্ধোত্তর অশান্ত পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার স্যার সিডনি রাওলাটের প্রতিবেদনের ভিত্তিতে এক দমনমূলক আইন পাশ করে মার্চের 1919 সালে। একেই রাওলাট আইন বলা হয়। 8 বলেছে সংবিধান কাকে বলে। লিখবে সংবিধান বলতে কতগুলো আইনের সমষ্টিকে বোঝানো হয়। সেই আইন অনুযায়ী কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত হয়। রাষ্ট্রের নিরিখে সংবিধান হলো সেই সব আইন কানুন যার দ্বারা সরকারের ক্ষমতা, নাগরিকদের অধিকার এবং সরকার নাগরিকদের সম্পর্ক পরিচালিত হয়। 9তে বলেছে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য কি। ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। এবারে আসি 4-এ। 4-এর আইতে দিয়েছে সাঁওতাল হুল বা বিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো। এই যে এই উত্তরটা লিখবে, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ। এখানে 3টে কারণ চেয়েছে। এক হচ্ছে উচ্চ হারে রাজস্ব আরোপ। লিখবে আদিবাসী সাঁওতালরা কঠোর পরিশ্রম করে অরণ্য অঞ্চলের পতিত জমি, পাথুরে জমিকে 400 বসবাসযোগ্য জমি করমুক্ত অঞ্চলে পরিণত করলেও কোম্পানি জমিদারগণ ওই অঞ্চলের উপর উচ্চ হারে রাজস্ব আরোপ করলে সাঁওতালরা ক্ষিপ্ত হয়ে ওঠে। 2 হচ্ছে মহাজনদের শোষণ। সরকার ও জমিদারদের নগদ অর্থে রাজস্ব মেটাতে গিয়ে দরিদ্র অসহায় সাঁওতালরা বহিরাগত ব্যবসায়ী মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ করে। এতে তারা ঋণের জালে জড়িয়ে সর্বশান্ত হয়। আর 3 নম্বর লিখবে যে সাঁওতালদের জমি গ্রাস। সাঁওতালরা নিজেদের করমুক্ত জমি জমিদার, ইজারাদার, মহাজনরা গ্রাস করলে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে। 3টে পয়েন্ট লিখতে বলেছে। 2-তে দিয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে যে কোনো 3টি কারণ লেখো। 1857 মহাবিদ্রোহের 3টে কারণ আছে, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়। 3টে নয়, 6টা কারণ আছে। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামরিক আর প্রত্যক্ষ কারণ। তো বলেছে যে 3টে কারণ লিখবে। তো প্রথমে প্রত্যক্ষ কারণ দেবে যে ব্রিটিশ সরকার এনফিল্ড রাইফেল নামে এক নতুন বন্দুকের ব্যবহার চালু করে। এই বন্দুকের টোটা দাঁতে কেটে বন্দুকে ভরতে হতো। গুজব রটে যে হিন্দু আর মুসলমান সৈনিকদের ধর্মনাশের জন্য গরু আর শুকরের চর্বি দিয়ে এই টোটা তৈরি করা হয়েছে। এতে ভারতীয়, মুসলিম ও হিন্দু সিপাহীরা ধর্মনাশের আশঙ্কায় সিপাহী বিদ্রোহ ঘোষণা করে। 2 লিখবে সত্যবিলোপ নীতি। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে বহু দেশীয় রাজ্য গ্রাস করেন। এভাবেই একে একে ঝাঁসি, সাতারা, তাঞ্জোর, নাগপুর সহ বিভিন্ন রাজ্য ব্রিটিশ সরকার গ্রাস করে নেয়। আর হচ্ছে ভারতীয়দের প্রতি ঘৃণা। ভারতীয়রা ব্রিটিশের চোখে ছিল ঘৃণার পাত্র। বহু ইউরোপীয় পার্ক ও ক্লাবে লেখা থাকতো কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। আগ্রার এক ইংরেজ ম্যাজিস্ট্রেট আইন জারি করে বলেছিল প্রত্যেক ইংরেজকেই ভারতবাসী সেলাম জানাবে। 3-তে বলেছে ভারতে চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কোনো 3টি কারণ লেখো। প্রথম কারণ 1 নম্বর নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা। কংগ্রেসের প্রথম পর্বের নেতারা ইংরেজ সরকারের শুভ বুদ্ধি ও ন্যায় বিচারের প্রতি আস্থাবান ছিলেন। তারা বিভিন্ন অধিকার আদায়ের জন্য আবেদন নিবেদন নীতির পক্ষপাতী ছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার নরমপন্থীদের সম্পূর্ণ অগ্রাহ্য করেছিল। তাই কংগ্রেসের তরুণ নেতারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং বলিষ্ঠ কর্মপন্থা নিয়ে চরমপন্থী আন্দোলনের পথে পা বাড়ায়। 2 হচ্ছে লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল নীতি ও বঙ্গভঙ্গ। বড়লাট লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল নীতিকে চরমপন্থী মতবাদের উদ্ভবে প্রত্যক্ষ কারণ হিসেবে চিহ্নিত করা যায়। লর্ড কার্জন 1899 খ্রিস্টাব্দে কলকাতা পৌরসভা আইন, 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ করে ভারতীয়দের স্বায়ত্তশাসন ও শিক্ষার অধিকার খর্ব করেন।
সর্বোপরি 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী করলে দেশবাসীর ক্ষোভ চরম আকার ধারণ করে এবং চরমপন্থী মতবাদের উদ্ভব হয়। 3. কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আর ক্ষমতা দখলের লড়াই। কেমব্রিজ ঐতিহাসিকদের মতে চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ হলো কংগ্রেস নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আর ক্ষমতা দখলের লড়াই। তারা বলেছেন যে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, চিদম্বরম পিল্লাই প্রমুখরা কংগ্রেসের প্রতিপক্ষ গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে না পেরে চরমপন্থা গ্রহণ করেছিলেন। ডক্টর সুমিত সরকার বলেছেন যে কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা বিরোধ ছিল, কিন্তু তা ছিল সম্পূর্ণ আদর্শগত বিরোধ। চারে বলেছে টিকা লেখো নৌ বিদ্রোহ। এই উত্তরটা লিখবে 1946 নৌ বিদ্রোহ সম্পর্কে যা জানো। সূচনা ভারতে ব্রিটিশ শাসনের শেষ লগ্নে নৌ বিদ্রোহ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এক সশস্ত্র প্রতিবাদ। এক হচ্ছে প্রেক্ষাপট, ভারতীয় নৌসেনার নাবিকদের খারাপ মানের খাবার দেওয়া হতো, কম বেতন দেওয়া হতো আর বর্ণ বৈষম্যের অজুহাত তুলে অপমান করা হতো। 2. বিদ্রোহীদের সূচনা, মুম্বাইয়ের তলোয়ার জাহাজে সেনারা ধর্মঘট ডেকে নৌ বিদ্রোহের সূচনা করে। 3. বিদ্রোহের দাবি, বিদ্রোহীরা ভালো খাবার ও বেতনের সমতা আনার দাবি জানায়। পাশাপাশি তারা বন্দী আজাদ হিন্দ বাহিনীর জওয়ান সহ অন্যান্য রাজবন্দীদের মুক্তির দাবি জানায়। বিদ্রোহের প্রসার, নৌবিদ্রোহীরা সমস্ত রাজনৈতিক দলের পতাকা জাহাজের মাস্তুলগুলিতে উড়িয়ে দেয়। নৌবিদ্রোহীদের সমর্থনে ভারতের নানা জায়গায় ছাত্র, যুব এবং সাধারণ মানুষ পথে নামে। বিরোধিতা, গান্ধীজি সহ জাতীয় নেতারা হিংসাত্মক রূপ দেখে বিদ্রোহের বিরোধিতা করেন। কংগ্রেস, মুসলিম লীগ নৌবিদ্রোহীদের থেকে সমর্থন তুলে নেয়। গুরুত্ব, নৌবিদ্রোহ ব্রিটিশ সরকারকে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর বিষয়ে ভারতে বাধ্য করে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার মন্ত্রী মিশনকে ভারতে পাঠায়। 5 দিয়েছে টিকা লেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলন। এই উত্তরটা লিখবে যে ভারতীয়দের সাংবিধানিক অধিকার খতিয়ে দেখার লক্ষ্যে জন সাইমনের নেতৃত্বে গঠিত হয় সাইমন কমিশন। এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতের সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি প্রতিবাদ জানায়। কংগ্রেস, মুসলিম লীগ এবং বামপন্থী সহ সমস্ত রাজনৈতিক দল সাইমন কমিশনকে সামাজিক ও রাজনৈতিক সর্বতোভাবে বর্জন করার শপথ গ্রহণ করে। দেশজুড়ে বিভিন্ন হরতালের মাধ্যমে কমিশনকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানানো হয় এবং সাইমন ফিরে যাও স্লোগানও দেয়া হয়। 6 দিয়েছে টিকা লেখো মাস্টার দা সূর্য সেন। এটা লিখবে যে ভারতের সশস্ত্র সংগ্রামের ইতিহাসে মাস্টারদার নেতৃত্বে জালালাবাদের যুদ্ধে এক স্মরণীয় অধ্যায়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মাস্টারদা সূর্য সেনের পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল। জালালাবাদের যুদ্ধ, বিপ্লবীরা অস্ত্রাগার লুণ্ঠনের পর জালালাবাদ পাহাড়ে এসে আশ্রয় নেয়। এখানে ব্রিটিশ সেনাদের সঙ্গে বিপ্লবীদের লড়াই হয় এবং 11 জন বিপ্লবী নিহত হন। সূর্য সেনের সহযোগী হিসাবে গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, নির্মল সেন, হিমাংশু সেন, বিনোদ দত্ত প্রমুখ বিপ্লবীরা জালালাবাদ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত পুলিশের হাতে সূর্য সেন ধরা পড়েন এবং বিচারে তার ফাঁসি হয় 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি। 7 দিয়েছে মুসলিম লীগের লাহোর অধিবেশনের তাৎপর্য কি। এই উত্তরটা লিখবে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন বসে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ। এই অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক জাতি হিসাবে আলাদা শাসিত রাষ্ট্র গঠনের দাবি ওঠে। শেষ পর্যন্ত মুসলিম লীগ এই দাবিতে অনড় থাকে। ফলাফলস্বরূপ গঠিত হয় আলাদা পাকিস্তান রাষ্ট্র। তাই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে মুসলিম লীগের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ ছিল। 8 দিয়েছে টিকা লেখো ভারতের রাষ্ট্রপতি। লিখবে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি জাতির প্রতিনিধিত্ব করেন। ভারতের রাষ্ট্রপতি এক বিশেষ পদ্ধতিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। একই ব্যক্তি একাধিক বা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে ওই ব্যক্তিকে কমপক্ষে 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক এবং লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। সরকারি কোনো লাভজনক পদে তিনি নিযুক্ত থাকতে পারবেন না। এবারে আসি 5 দাগে। 5 আইতে দিয়েছে ধর্ম এবং সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। সূচনা, রাজা রামমোহন রায় প্রথম আধুনিক যুক্তিবাদী মনন এবং তার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দ্বারা কুসংস্কার মুক্ত সমাজ ও ধর্মের কথা বলেন। ভারতের সমাজ সংস্কারের কাজে নিরলস সাধনার কারণে রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলে অভিহিত করা হয়। এক হচ্ছে সতীদাহ প্রথার উচ্ছেদ। তৎকালীন হিন্দু সমাজে স্বামীর মৃত্যু হলে তার জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। রামমোহন বিভিন্ন ধর্মশাস্ত্র ব্যাখ্যা করে প্রমাণ করেন যে সতীদাহ প্রথা ধর্মবিরুদ্ধ এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন। তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথার উচ্ছেদ করেন। জাতিভেদ প্রথার বিরোধিতা, রামমোহন জাতিভেদ প্রথার তীব্র বিরোধী ছিলেন।
তিনি এই প্রথার বিরোধিতা করে বঙ্গানুবাদ করেন ও বিভিন্ন প্রবন্ধ রচনা করেন। নারী জাতির উন্নতির চেষ্টা। রামমোহন মনে করতেন নারীদের পুরুষের সমান অধিকার না দিলে সমাজ ও সভ্যতার অগ্রগতি পিছিয়ে যাবে, তাই তিনি নারীদের বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। নারী জাতির সমস্যা সমাধানে তিনি যে 6টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিলেন সেগুলো হলো স্বামী বা পিতার সম্পত্তিতে স্ত্রী ও কন্যার অধিকার প্রতিষ্ঠা, 2 স্ত্রী শিক্ষার সুষ্ঠু আর সার্বিক প্রসার ঘটানো, 3 বিধবাদের পুনর্বিবাহের ব্যবস্থা করা, 4 মেয়েদের বিবাহের ব্যাপারে আইন সংশোধন করা, 5 বাল্য বিবাহ বন্ধ করা, 6 কুলীন প্রথার হাত থেকে বালিকাদের রক্ষা করা। যার অন্যান্য সংস্কার। 1 হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা হরণের বিরোধিতা। ব্রিটিশ সরকার সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য আইন প্রণয়নের চেষ্টা করে। রামমোহনের বিরোধিতা করে কলকাতা সুপ্রিম কোর্ট আর ইংল্যান্ডের রাজার কাছে একটি প্রতিবেদন পেশ করেন 1823 খ্রিস্টাব্দে। বহু বিবাহের বিরোধিতা। তিনি পুরুষের বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। 3 হচ্ছে জুরি আইনের বিরোধিতা। বৈষম্যমূলক জুরি আইনের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানান 1827 খ্রিস্টাব্দে। জমিদারি প্রথা অবসানের দাবি। তিনি জমিদারি প্রথা তুলে দিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি বন্দোবস্তের দাবি করে। আর 5 হচ্ছে ভারতীয়দের সরকারি উচ্চ পদে নিয়োগের দাবি। সরকারি উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ না করার জন্য তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। 5 2 নম্বর প্রশ্ন বলেছে ভারতীয় মুসলিম সংস্কার সাধনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। লিখবে সূচনা। ভারতবর্ষের মুসলমানদের মধ্যে চেতনার বিকাশ ঘটানোর ক্ষেত্রে আলিগড় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আন্দোলনের প্রেক্ষাপট, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে হিন্দুরা সরকারি উচ্চ পদগুলি অধিকার করে নিলে মুসলিম সমাজ অনেকখানি পিছিয়ে পড়ে। মুসলমানদের আলিগড় নেতৃবর্গ বোঝানোর চেষ্টা করে যে ব্রিটিশ প্রশাসনের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করলে আখেরে মুসলিম সম্প্রদায়েরই লাভ। মূল বক্তব্য। 1 হচ্ছে ভারতে হিন্দু আর মুসলমান দুটি আলাদা জাতি, তাই উভয়ের রাজনৈতিক স্বার্থ আলাদা। 2 পরীক্ষা দ্বারা কর্মচারী নিয়োগ মুসলিম স্বার্থ বিরোধী, কারণ মুসলমানরা সংখ্যালঘু। আর 3 ব্রিটিশের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করে মুসলমানদের নিজ স্বার্থ সুরক্ষিত করা উচিত। বৈশিষ্ট্য হচ্ছে এই আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশের সাহায্য নিয়ে মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন ঘটানো। 2 এই আন্দোলনের সূত্রেই ভারতীয় রাজনীতিতে হিন্দু মুসলিম দুইটি আলাদা জাতি এই ধারণার উদ্ভব ঘটে। আর 3 আলিগড় আন্দোলনের মূল উৎস আলিগড় কলেজ, যেখানে সব শ্রেণীর ছাত্রদের প্রবেশের অধিকার ছিল না, তাই এই আন্দোলন সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারেনি। আর 4 এই আন্দোলনে বাধা দিয়েছিল সংস্কার বিমুখ গোঁড়া মৌলবী ও মোল্লারা। তিনেতে বলেছে ভারতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতৃবৃন্দকে নরমপন্থী বলা হয় কেন? লিখবে যে 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার সময় কংগ্রেসের আদিপর্বের নেতারা নরমপন্থী বা মডারেট নামে পরিচিত ছিলেন। নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তায়েবজি, রমেশচন্দ্র দত্ত, দীনশাহ ওয়াচা প্রমুখ। এইসব নেতারা আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতবাসীর দাবিদাওয়া আদায় করতে চেয়েছিলেন বলে তাদের নরমপন্থী বলা হয়। সরকারের কাছে তাদের দাবি সমূহ। 1 হচ্ছে জাতীয় চেতনার সঞ্চার। নরমপন্থীদের নেতৃত্বেই কংগ্রেস নানা ভাষা ও নানা ধর্মের ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার সঞ্চার ঘটাতে সক্ষম হয়েছিল। 2 জাতীয় সংহতি প্রতিষ্ঠা। কংগ্রেস জাতীয় ঐক্য চেতনাকে সুদৃঢ় করে। কংগ্রেস তার অধিবেশনগুলি বিভিন্ন শহরে অনুষ্ঠিত করার মাধ্যমে ভারতের জাতীয় সংহতিকে নিবিড় করে। 3 হচ্ছে আবেদন নিবেদন নীতি। জাতীয় কংগ্রেসের প্রথম যুগের কর্মসূচি আবেদন নিবেদন নীতির মধ্যে সীমাবদ্ধ ছিল। এ সময় কংগ্রেস নেতৃবর্গ সংঘর্ষ এড়িয়ে ব্রিটিশদের সঙ্গে সমঝোতার মাধ্যমে দাবি আদায়ে সচেষ্ট হন। সরকারি বিরোধিতা। কংগ্রেসের আদিপর্বের নেতৃবর্গ শান্তিপূর্ণ উপায়ে সরকারি কাজের ক্রমাগত বিরোধিতার মাধ্যমে দেশবাসীর কাছে ব্রিটিশ শাসনের প্রকৃত রূপটি তুলে ধরেন। 3টি অহিংস নীতি। প্রথম যুগে জাতীয় কংগ্রেসের নরমপন্থী বা মডারেটরা 3টি নীতি মেনে চলতেন। একে বলা হতো আ পলিসি অফ 3 পিস। এই 3টি পি এর অর্থ প্রেয়ার, প্লিজ, পিটিশন। কংগ্রেস নেতৃবৃন্দ এই 3টি নীতি মেনে ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনায় বিশ্বাসী ছিলেন। আনুগত্য নীতি। প্রথম যুগের কংগ্রেস নেতৃবৃন্দ ব্রিটিশ শাসন ও ব্রিটিশদের ন্যায় বিচারের প্রতি আস্থাশীল ছিলেন। সমালোচনা নীতি। জাতীয় কংগ্রেসের প্রথম যুগের কর্মপদ্ধতি ছিল সমালোচনামূলক। এই সময়ের বাৎসরিক অধিবেশনগুলিতে কংগ্রেস ব্রিটিশের বিভিন্ন নীতির সমালোচনায় ব্যস্ত থাকত।
চারেতে বলেছে বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশ সরকারের কি যুক্তি ছিল এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কি ছিল। সূচনা লিখবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ছিল কার জন্য মস্তিষ্ক প্রসূত। কারণ হচ্ছে প্রকৃত কারণ এক হলো বাঙালির ঐক্য এবং সংহতির বিনাশ। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরের মধ্য দিয়ে কার্জন আসলে বাঙালির ঐক্য এবং সংহতির বিনাশ ঘটিয়ে জাতীয় আন্দোলনকে শক্তিহীন করে দিতে চেয়েছিলেন। দুই, কংগ্রেসের শক্তি হ্রাস। কার্জন বঙ্গ বিভাজনের দ্বারা পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গকে আলাদা করে দিয়ে কলকাতা কেন্দ্রিক জাতীয় কংগ্রেসকে দুর্বল করে দিতে চেয়েছিলেন। তিন, ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি। লর্ড কার্জন বিভাজন ও শাসন নীতি প্রয়োগ ঘটিয়ে ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি করতে চেয়েছিলেন। আর এটা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। আর ব্রিটিশ সরকারের যুক্তি যেটা ঘোষিত কারণ এক হচ্ছে প্রশাসনিক সুবিধা। এইটা করবে মানুষ মানে প্রকৃত উদ্দেশ্য। আর এটা হচ্ছে ব্রিটিশ সরকার কি যুক্তি আর কি দেশবাসীকে দেখিয়েছিল। ভৌগোলিক দিক থেকে 1,89,900 বর্গমাইল অঞ্চল বিশিষ্ট বঙ্গদেশটি একজন গভর্নরের অধীনে শাসন করা অসুবিধাজনক। এই কারণ দেখিয়ে ব্রিটিশ বঙ্গ বিভাজন করে। দুই, আসামের উন্নয়ন। আসামকে বাংলা থেকে আলাদা করে দেওয়া হলে আসামের সার্বিক উন্নয়ন ঘটানো যাবে বলে আশ্বাস দেওয়া হয়। মুসলিমদের সুযোগ সুবিধা দান। মুসলিম প্রধান পূর্ববঙ্গকে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে দেওয়া হলে চাকুরি আর উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলমানদের সুযোগ সুবিধা বহুগুণ বাড়বে বলে কার্জন মনে করে। পাঁচে দিয়েছে ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। এই উত্তরটা লিখবে যে ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের বীর সেনাদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জনের পরিকল্পনা করেছিলেন। আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা। 1942 খ্রিস্টাব্দের 5ই জুন প্রখ্যাত ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু ব্যাংকক শহরে প্রবাসী ভারতীয়দের নিয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন। তিনি সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। প্রতিষ্ঠাকালে আজাদ হিন্দ ফৌজের প্রধান সেনাপতি ছিলেন মোহন সিং। সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ। নেতাজি সুভাষচন্দ্র সিঙ্গাপুরে এক বিশাল অনুষ্ঠানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার এবং আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর তিনি এর সেনাদলকে কয়েকটি ব্রিগেডে ভাগ করেন। এগুলি হলো গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, রানী ঝাঁসি ব্রিগেড প্রভৃতি। আজাদ হিন্দ সরকার গঠন। নেতাজি সুভাষচন্দ্র সিঙ্গাপুরে 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর স্বাধীন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। জাপান, ইটালি, জার্মানি সহ 9টি রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি দেয়। জাপান তার অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই সরকারকে অর্পণ করে। এই দ্বীপপুঞ্জ দুটির নামকরণ করা হয় শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আজাদ হিন্দ ফৌজ 1943 খ্রিস্টাব্দে 23 অক্টোবর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারতীয়রা দলে দলে আজাদ হিন্দ বাহিনীতে যোগদান করে। নেতাজি 1944 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি রেঙ্গুনে আজাদ হিন্দ ফৌজের প্রধান সামরিক দপ্তর স্থাপন করেন। আজাদ হিন্দ ফৌজের রণধ্বনি ছিল দিল্লি চলো। তাদের লক্ষ্য ছিল দিল্লি দখল করে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করা। আজাদ হিন্দ ফৌজের অভিযান। নেতাজির বলিষ্ঠ নেতৃত্বে উদ্বুদ্ধ আজাদ হিন্দ বাহিনী ব্রহ্মদেশ সীমান্ত অতিক্রম করে ভারত ভূখণ্ডে পদার্পণ করে 1944 খ্রিস্টাব্দের 18 মার্চ। তারা মণিপুরে প্রবেশ করে মৈরাঙে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে আর মণিপুরের রাজধানী ইম্ফল দখলের জন্য ইংরেজ বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে। আজাদ হিন্দ বাহিনীর আত্মসমর্পণ। এদিকে আমেরিকা জাপান অভিযানে অগ্রসর হলে যুদ্ধের গতি পরিবর্তিত হয়। জাপান বাহিনী স্বদেশ রক্ষার্থে আজাদ হিন্দ বাহিনীর সঙ্গ ত্যাগ করে। 1945 খ্রিস্টাব্দের 15 আগস্ট জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ বাহিনীও অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়। অপরদিকে 18 আগস্ট নেতাজি এক বিমান দুর্ঘটনায় নিহত হন বলে খবর প্রচারিত হয়। গুরুত্ব হচ্ছে ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে আজাদ হিন্দ বাহিনীর মুক্তি সংগ্রামের গুরুত্ব অপরিসীম। প্রথমত আজাদ হিন্দ বাহিনীর মুক্তি সংগ্রামের কাহিনী দেশবাসীকে স্বাধীনতা লাভের জন্য উদ্গ্রীব করে তুলেছিল। দ্বিতীয়ত আজাদ হিন্দ বাহিনীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যোগদানে জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধের ঐতিহ্য প্রকাশিত হয়েছিল। তৃতীয়ত আজাদ হিন্দ বাহিনীর বীর সৈনিকদের বিচারকে কেন্দ্র করে দেশব্যাপী গণ আন্দোলন শুরু হয়েছিল। চতুর্থত আজাদ হিন্দ বাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রামের প্রভাবে ইংরেজ বাহিনীর ভারতীয় সিপাহীরা প্রভাবিত হয়েছিল। ফলে ইংরেজ সরকারও বুঝতে পেরেছিল যে তাদের দিন শেষ হয়ে এসছে এবং তারা ক্ষমতা হস্তান্তর বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছিল।